আছেন প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সংগঠক নাইম আহমদ, কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং আপ বাংলাদেশের বিভিন্ন সংগঠকবৃন্দ উপস্থিত আছেন। আমাদের এই সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এসেছেন। আমাদের ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংবাদ সম্মেলন সম্মানিত আহ্বায়ক আলী হাসান জোনায়েদ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, শহীদ সহযোদ্ধা, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত বীর জুলাই যোদ্ধা ও জুলাইয়ের রাজপথের সারথীরা, আসসালামু আলাইকুম। সুদীর্ঘ 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অব্যাহত লড়াই, সংগ্রাম এবং রাজনৈতিক জনগোষ্ঠী ও আপামর ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির মাধ্যমে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। বাংলাদেশের ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালিয়ে এদেশের জনগণকে হত্যা করে খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেলেও ছাত্র জনতার চূড়ান্ত মুক্তি আজও অর্জিত হয়নি। আপনারা জানেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ, একটি পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন, ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে রায়ের বাজার গণকবরে কবরস্থ সকল অশনাক্তকৃত শহীদদের লাশ শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি গত 15.5 বছর ধরে অব্যাহতভাবে গুম, খুন, গুপ্ত হত্যা, বিচারিক হত্যাকাণ্ড, প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ও জুলাইয়ে গণহত্যা চালানোর দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ এবং এই অপরাধগুলোর সাথে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে সরকার দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে গণ অভ্যুত্থানের ফলে গঠিত সরকারের কাছে দেশের আপামর ছাত্র জনতার প্রত্যাশা ছিল। গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব নেয়া এই সরকারের কাছে জনগণের আরো প্রত্যাশা ছিল ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির দ্বারা এই দেশের আপামর ছাত্র জনতার মধ্যে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশার একটি রাষ্ট্রীয় দলিল হবে জুলাই ঘোষণাপত্র। কিন্তু জাতি হিসেবে আমরা একই সাথে লজ্জিত ও আশাহত হয়েছে এজন্য যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার এর কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে। সরকার ইতিপূর্বে জানুয়ারি মাসে ঘোষণাপত্র দেওয়ার কথা বলার পরেও পরবর্তীতে এ নিয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একই সাথে আপনারা জানেন, রাজপথে যে আন্দোলন হয়েছে গত মে মাসে 9-10 তারিখে, 10 তারিখে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন আসে যে 30 কার্যদিবসের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র দিবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকারের নিজেরই এই বেঁধে দেয়া সময় মেইনটেইন করার সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং একই সাথে কেন তারা পারেননি ঘোষণাপত্র দিতে, যেহেতু 30 কার্যদিবস শেষ হয়েছে 25শে জুন 2025 তারিখে, কেন তারা এই কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেননি সেই ব্যাপারে জাতির কাছে তারা এমনকি সাধারণ ব্যাখ্যাটুকু পর্যন্ত দেননি। সরকারের এই যে নীরবতা, ঘোষিত সময়সীমার মধ্যে ঘোষণাপত্র না দিতে পারা, এই ব্যাপারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ বিশ্বাস করে এই আচরণ বাংলাদেশের মানুষ, জুলাইয়ের শহীদ আহত যোদ্ধা এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অমর্যাদা করে। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে এর কারণ দাবি করছি। পাশাপাশি আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা একথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জুলাই ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না, এটি একটি রাষ্ট্রীয় দলিল। ফলে জুলাইয়ের ঘোষণাপত্র অবশ্যই সরকারকে দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাইয়ের ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল, মত ও জুলাইয়ের অংশীজনকে সাথে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করে নেবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা এবং একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু 36 জুলাই বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ
এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অভ্যুত্থানে নেতৃত্ব দান ও অংশগ্রহণকারী তরুণদের একটি রাজনৈতিক উদ্যোগ। তাই বাংলাদেশের মানুষের জীবনে এই ঐতিহাসিক অর্জনকে গোটা 36 দিন ধরেই নানাভাবে স্মরণ ও উদযাপন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। 36 দিন ব্যাপী আমাদের এই কর্মসূচির কেন্দ্রে থাকবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাষ্ট্রীয় উদ্যোগের দাবি, গণকবরে অশনাক্তকৃত শহীদদের লাশ ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, গুম খুন গণহত্যার সাথে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র আদায়। এই লক্ষ্যকে সামনে রেখে ইউনাইটেড পিপলস বাংলাদেশ 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছে। 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে। 4 জুলাই বরিশাল বিভাগীয় গণসংযোগ, 5 জুলাই রংপুর বিভাগীয় গণসংযোগ, 11 জুলাই চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ, 12 জুলাই সিলেট বিভাগীয় গণসংযোগ, 15 জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, 16 জুলাই দোয়া ও শহীদদের কবর জিয়ারত, 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, 19 জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ, 18 জুলাই খুলনা বিভাগীয় গণসংযোগ, 19 জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ, 19 জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, 20 জুলাই মেহনতি মানুষের প্রতিরোধ স্মরণ, 25 জুলাই ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ, 26 জুলাই ঢাকা বিভাগীয় গণসংযোগ, 1 আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল, 3 আগস্ট হাসিনা পতনের এক দফা দাবি স্মরণ, 5 আগস্ট গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন। এছাড়াও জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকল রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। পাশাপাশি আপ বাংলাদেশ সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বিশ্বাস করে গণ অভ্যুত্থানের ফলে গঠিত সরকার এই দেশের জনগণের পালস বুঝতে সক্ষম হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাথমিক রাষ্ট্রীয় দলিল জুলাই ঘোষণাপত্র দিতে আর কোনো সময় ক্ষেপণ করার ভুল করবে না। জুলাই আমার, জুলাই আপনার, জুলাই বাংলাদেশের আপামর ছাত্র জনতার, জুলাই সবার। আগামী দিনের বাংলাদেশের রাজনীতি ও নতুন বাংলাদেশ নির্মিত হবে বাংলাদেশের আপামর ছাত্র জনতার জুলাইয়ের এই গৌরবোজ্জ্বল লড়াইয়ের ফলে যে আত্মত্যাগ এবং কোরবানি তাকে সামনে রেখেই জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নই হবে আগামীর বাংলাদেশের রাজনীতি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের কথাগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের সকল মানুষকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের পাশে থেকে এই লড়াই অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জি, আমাদের একটা ঘোষণা 71 আছে। এখন আপনারা আপ বাংলাদেশ জুলাই ঘোষণা বলতে আসলে কি চাচ্ছেন? সেটা কি 71 কে ছাপিয়ে 24 এরকম একটা ঘোষণাপত্র আসবে কি সেটা? জি, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে গত এই মাস এবং মে মাস ধরেই সারা বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনেছি। আমরা প্রবাসীদের কথা শুনেছি, নারীদের কথা শুনেছি, শহীদ ও আহত পরিবারের কথা শুনেছি, নানা পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলেছি এবং জেলায় জেলায় আমরা সফর করেছি, মত বিনিময় করেছি যে ওনারা জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে কি জিনিসগুলো চান। দেখেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটেছে এবং এইখানে আপামর ছাত্র জনতা, হেলিকপ্টার থেকে গুলি এসেছে, পুলিশ র্যাব থেকে গুলি এসেছে, নির্বিচারের এই গুলির সামনেও জনগণ তার জীবনকে দিতে প্রস্তুত ছিল। কি কারণে? কারণ বাংলাদেশে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, বাংলাদেশে আধিপত্যবাদী ছায়া ছিল, বাংলাদেশের মানুষ ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটা স্বীকৃতি প্রয়োজন। এই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারেরই তো স্বীকৃতি এই গণ অভ্যুত্থান, এই ম্যান্ডেট এই গণ অভ্যুত্থান, সুতরাং এই স্বীকৃতি লাগবে। সেই ঘোষণাপত্রে এই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এবং জুলাইয়ের যারা যোদ্ধা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দেশের আপামর ছাত্র জনতা যে নেমে এসেছে তাদের নিরাপত্তার গ্যারান্টি লাগবে। এবং আপনার আমরা যে কথাগুলো বলেছি এখানে, শহীদ আহতদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন, এই ব্যাপারগুলো সেটেলমেন্ট লাগবে। বিচারের প্রশ্নে বাংলাদেশে দীর্ঘ 15.5 বছর ধরে যে গুম খুন হত্যা চলেছে,
এবং যেভাবে করে লুটপাট হয়েছে এর ব্যাপারে বিচারের প্রশ্নে একটা রাজনৈতিক ঐকমত্য লাগবে। সুতরাং জুলাইয়ের ঘোষণাপত্র মূলত এই গণ অভ্যুত্থানের স্বীকৃতিপত্র এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই ঘোষণাপত্র তৈরি হবে। একটা আরেকটা প্রশ্ন করবো, সেটা আমি আপনার একটা স্ট্যাটাস গতকালকে প্রশ্ন লিখেছি। বাংলাদেশে যে পিআর সিস্টেম নিয়ে ইসলামী দলগুলো খুব পরিচয় হিসাবে, এই পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে হিন্দু মুসলিম অর্থাৎ একটা পলিটিক্যাল সিদ্ধান্ত কিন্তু আজকের জন্য নেওয়া হয় একটা 500 বছর 200 বছর 100 বছর পর্যন্ত এটার একটা ভ্যালিডিটি বা এটা পথ তৈরি হয়। এখন যে পিআর সিস্টেম দিয়ে যে দাবি তোলা হচ্ছে, এই পিআর সিস্টেম আগামী দিনে হিন্দু মুসলিম বিভেদকে প্রকট করে তুলবে কিনা আপনি মনে করেন? দেখেন, পিআর সিস্টেমের ব্যাপারে আমাদের ভাবনাটা আমরা স্পষ্ট বলেছি। আমরা মনে করি যে নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি প্রচলিত আছে সেই পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের সরকারকে স্থিতিশীল করা এর জন্য জরুরি, কিন্তু একটা উচ্চ কক্ষ লাগবে, যে উচ্চ কক্ষে মূলত পিআর সিস্টেমের মধ্য দিয়ে উচ্চ কক্ষের সদস্যগণ মনোনীত হবে। সো এই যে উচ্চকক্ষ থাকলে কি হবে, উচ্চকক্ষ থাকলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলতেছে। সো এটা কোথায় হবে, কিভাবে করে এইটাকে ঠিক রেখে রাষ্ট্রটাকে স্টেবল করা যায়, মেইন কনসার্ন তো এইটা। আমরা তো ভয় পাচ্ছি কারণ দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসন আমাদের উপর এমন ভাবে চেপে বসেছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দলীয়করণের মধ্য দিয়ে এবং একটা ফ্যাসিবাদের মধ্য দিয়ে। সুতরাং এই ভয় থেকেই আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিভাবে শক্তিশালী করা যায় এবং নিরপেক্ষ পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসা যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে উচ্চকক্ষ তৈরি করে সেখানে প্রপোর্শনেট বেসিসে করলে সমস্ত চিন্তাগুলোর সমন্বয় ঘটবে এবং সেইখান থেকে জাতি দিক নির্দেশনাগুলো অনেকগুলো ব্যাপার পাবে। সো এইটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। সেটা ক্যালকুলেট করবে কিভাবে? সেটা উচ্চকক্ষ সেটাকে ক্যালকুলেট করবে কিভাবে? আপনি কি সংসদ সদস্যের ভিত্তিতে? না, আমরা বলতেছি প্রাপ্ত ভোটের ভিত্তিতে। আমরা নিম্নকক্ষের সংসদ সদস্য যেটা ওই অনুপাতে না, আমরা বলতেছি প্রাপ্ত ভোটে প্রত্যেকটি দল যে প্রাপ্ত ভোট পাবে ওই অনুপাতে উচ্চকক্ষের। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধের পরেও দেখা গেছে একটা কোটা সিস্টেম চালু হয়েছিল, পরবর্তীতে ওইটা সন্তান থেকে নাতিপুতি তার উপরে পুতিও চলে গেছে। এখন আবার এই কোটার বিরুদ্ধে আন্দোলন করে এত বড় অভ্যুত্থান ঘটার পরে এখন আবার বিভিন্ন জায়গায় কোটায় আসতেছে এবং এটা যে আসলে পরবর্তীতে সন্তান বা তাদের নাতিপুতি এই দিয়ে যাবে না, এই ব্যাপারটাতে আসলে আপনাদের মন্তব্য? জাতি মূলত দীর্ঘদিন ধরে চলা কোঠা প্রথার কারণে পুরো জাতি কিন্তু একটা ডিসক্রিমিনেশন ফিল করেছে এবং আমরা দেখেছি যে কোটার পরিমাণটা এত বেশি ছিল, আপনারা সবাই জানেন, যাতে করে পুরো জাতির একটা বড় অংশ প্রত্যেকটা জায়গায় অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে মনে হয়েছে যে তাদের অপরচুনিটি কম। খুব স্পষ্টভাবে এটা আমাদের সামনে হাজির ছিল। তো আমরা মনে করি যে যে সমস্ত শহীদ পরিবার এবং আহত যাদের যে বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা, চিকিৎসা পুনর্বাসনের প্রশ্ন আগে সমাধান করা দরকার। তারপরে বিভিন্ন সুবিধাদি দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে আন্দোলনটা করেছি এই আন্দোলনটা আমরা করেছি হলো এই বৈষম্যের বিরুদ্ধেই। সুতরাং আমরা প্রথমত যদি শহীদ এবং আহতদের স্বীকৃতি এবং তাদের মর্যাদার প্রশ্ন এবং পুনর্বাসন চিকিৎসার প্রশ্ন ডিল করতে পারতাম, তাহলে আজকে কিন্তু এই প্রশ্নটা আমাদের সামনে আসতো না। তো আমি মনে করি যে আগে আমাদেরকে ওই জায়গাটা ডিল করতে হবে, যে পুনর্বাসন চিকিৎসা এই প্রশ্নগুলো ডিল করতে হবে। এবং আমরা মনে করি যে সন্তান নাতিপুতির যে কোটা ব্যবস্থা, এই কোটা ব্যবস্থা জাতির জন্য ভালো না। আমরা এই কোটা ব্যবস্থাকে মনে করব যে এর মধ্য দিয়ে আবারও বৈষম্যের ধারা তৈরি হতে পারে। পরবর্তী কয়েকটা দল আপনি জানেন আছে, এনসিপি থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রতিষ্ঠা বা এনসিপির সাথে আপনাদের পার্থক্যটা খুব সংবেদনশীল। আমরা এটা বারবার বলেছি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা কিছু প্র্যাকটিস তৈরি করতে চাই। সেই প্র্যাকটিস গুলো আমরা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই। প্রথমত আমরা আমাদের জবাবদিহিতা, দলের মধ্যকার জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেটার জন্য আমরা দলে ইন্টারনালি কাজ করছি, গঠনতন্ত্র প্রণয়ন করা থেকে শুরু করে
দলের ভেতরকার যে গণতান্ত্রিক চর্চা। দ্বিতীয়ত আমরা বলেছি যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা, যে কারণে আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা মার্চ মাসের 16 তারিখ থেকে শুরু করে মে মাস পর্যন্ত আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছি যে আমাদের আয় ব্যয়ের খতিয়ান, যেটা জাতির সামনে প্রকাশ করা হয়েছে। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রকাশ করব জাতির সামনে। আমরা অর্থনৈতিক ইনশাআল্লাহ অর্থনৈতিক এই সততার জায়গাটা আমরা জাতির সামনে উদাহরণ হিসেবে তৈরি করতে চাই। এবং একই সাথে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে নির্বাচনের দিকে ফোকাস না করে গণ অভ্যুত্থানের রাজনীতির দিকে ফোকাস করা প্রয়োজন প্রথমত। কারণ গণ অভ্যুত্থানের রাজনীতি হলো গণ অভ্যুত্থানের ফলে যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো আগে মিট আপ করা, অর্থাৎ বাংলাদেশের জাতির মধ্যে আপনার ন্যায্য সংস্কার, নাগরিক অধিকার, জাতীয় স্বার্থ, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। একই সাথে আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আহতদের কথা বলেছি, বিচারের কথা বলেছি, এই প্রত্যেকটা বিষয় সেটেল হওয়া প্রয়োজন। সেই জন্য আপ বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করবে, এই ফোকাসে কাজ করবে। এবং বাংলাদেশ রাষ্ট্রে যদি কোনো দল কিংবা বর্তমান সরকার এই আকাঙ্ক্ষার সাথে সাযুজ্যপূর্ণ কাজ করতে না পারে, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আপ বাংলাদেশ মাঠের কর্মসূচি, কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আপ বাংলাদেশ এই মুহূর্তে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এবং আমাদের এই কাজের ধারাবাহিকতার মধ্য দিয়েই আমরা সাধারণ জনগণের কাছ থেকে, ছাত্র জনতার কাছ থেকে রেসপন্স পাচ্ছি। আশা করি সামনের দিনে আমরা জুলাইয়ের ইস্যুগুলো, গণ অভ্যুত্থানের রাজনীতিটা করতে পারলে পরবর্তীতে আমরা এই চিন্তা করব। আমরা রেজিস্ট্রেশনের জন্য আবেদনের এখন করি নাই এবং সেই সময়সীমাও নেই। বিষয়টা হচ্ছে সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগ করে তিনি খামখেয়ালি নিয়ে বেশ কিছু অভিযোগ করেন। যে অভিযোগগুলো বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা, জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি মানুষের এক ধরনের এক্সপেকটেশন ছিল। সেই এক্সপেকটেশনের জায়গা থেকে এত বড় সমালোচনা বিভিন্নভাবে এবং স্টেক হোল্ডার হিসাবে এখনো এনসিপিতে বেজনি। এই এনসিপি নিয়ে আপনার মূল্যায়ন বা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা একটা ভাগ হয়ে কিন্তু বেরিয়ে চলে আসছেন আপনার আলাদা দল, যারা এখন এনসিপি বা জুলাই আন্দোলনের বড় স্টেক হোল্ডার, তাদের কর্মকাণ্ড নিয়ে আপনাদের মূল্যায়ন। দেখেন, এখানে আমাদের কথা হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন তাদের ব্যাপারে মানুষ কি দেখতে চান, তাদেরকে মানুষ নেতৃত্বে দেখতে চান, যেমন এমনকি তাদের সাথে সততার ব্যাপারটাও দেখতে চান। আমি মনে করি যে সততার প্রশ্ন ডিল করতে ব্যর্থ হয়েছে এবং সেইখানে নানা ধরনের প্রশ্ন স্থানীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনারাও শুনেছেন, নানা ধরনের দুর্নীতির কথা, চাঁদাবাজির কথা এবং এই ধরনের কথা আমাদের সবার কাছে নানাভাবেই এসেছে, আমরা দেখেছি। তো এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে পুরো বাংলাদেশের জনগণের মধ্যেই একটা হতাশা, একটা ক্ষোভও কিন্তু তৈরি হয়েছে। সেইখানেই আমরা মনে করি যে আপ বাংলাদেশ তার স্বচ্ছতা ধরে রেখে কাজ করে যাবে। জি, আপনি বলছিলেন যে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয় ঘোষণা হবে। গতকাল যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে যেহেতু সরকার নির্দিষ্ট সময় দিতে পারে নাই, এই জন্য 3 আগস্ট তারা নিজেরাই ইস্তেহার পাঠ করবে এবং ঘোষণাপত্র। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তিগত বা দলীয় উদ্যোগ নয়। জুলাই ঘোষণাপত্র এই রাষ্ট্রের উদ্যোগ। নাহিদ ইসলাম সহ সবাইকে অনুরোধ করব, যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আসেন আমরা একসাথে আবার আন্দোলনে নাম, এবং জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের সঙ্গী, আমরা একসাথে এই লড়াইটা করেছি। জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল সঙ্গীকে সাথে নিয়ে আবারও আমরা রাজপথে নেমে আদায় করতে বাধ্য করব সরকার। ধন্যবাদ সবাইকে।